কিছু কিছু মানুষের কাজই হলো অন্যকে নিয়ে সমালোচনা করা, না জেনে না বুঝে অন্যকে নিয়ে কথা বলা। তোমরা অনেকেই বলো আমি গ্রামে থাকতে চাই না, সংসারে ঝামেলা নিতে চাই না, এই জন্য শহরে চলে এসেছি। আবার অনেকে তো মনে করো আমি গ্রামে আমার শ্বশুর বাড়ির সবার দায়িত্ব নিতে চাই না, এই জন্য পাওয়া চাকরিটাই ছেড়ে দিলাম। তো তোমরা যারা আলোচনা সমালোচনা আরো অনেক কিছু করো, তোমাদের কাছে আমার একটাই কোশ্চেন বা একটাই চাওয়া, তোমরা একটা চাকরি পেয়ে পরিবারের কারোর জন্য ছেড়ে দেখিও তো। জানি এটা তোমাদের দ্বারা সম্ভব না, কারণ তোমাদের কাজই হচ্ছে অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করা এবং তাকে টেনে কিভাবে পেছন থেকে নিচে নামানো যায় সেই চিন্তা করা। তো হ্যালো গাইজ, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের অনেকের অনেক প্রশ্নের উত্তর দিব, তাই সব প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত তোমরা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করে থাকো, দিদি তুমি কোথায় পড়াশোনা করো, কি চাকরি করো? আমি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমি বিসিএস এর জন্য প্রিপারেশন শুরু করি। ঘরে কিছুদিন পড়াশোনা করে মনে হলো না এভাবে সম্ভব না, এরপর আমি ওরাকলে ভর্তি হই। পড়াশোনা বেশ ভালোই চলছিল, প্রায় 3-4 মাস মতো আমি কোচিং কন্টিনিউ করি। আর এরপরেই আমাদের বিয়ে হয়, এজন্য আমি বেশ কয়েক মাস কোচিং কন্টিনিউ করতে পারিনি, পড়াশোনাও করতে পারিনি, শ্বশুর বাড়িতেই ছিলাম। আমার যেহেতু নিজের শাশুড়ি নেই, তাই আমি সবসময় চাইতাম বাড়িতে থেকে কিভাবে একটা চাকরি পাওয়া যায়। কিন্তু যত দিন যাচ্ছিল আমার কেন জানি না মনে হচ্ছিল এভাবে আমার পক্ষে চাকরি পাওয়া কখনোই সম্ভব না। এমন না যে ছোট মা আমাকে পড়তে বলতেন না, উনি আমাকে পড়তে বলতেন, কিন্তু এমন সময় পড়তে বলতেন যখন আমার পড়তে ইচ্ছে হতো না। আমার যিনি শাশুড়ি মা ছিলেন, উনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে গীতা শিক্ষা স্কুলের শিক্ষিকা ছিলেন। তো মা চলে যাওয়ার পরে ছোট মার খুব ইচ্ছা ছিল যে ওই চাকরিটা ছোট মা কিভাবে পেতে পারে। যেহেতু মা চাকরিটা করতো আর মা চলে গেছে, সেহেতু ওই চাকরিটার জন্য আমাদের সবারই একটা ইমোশন কাজ করতো। তাই আমরা সবাই চাইতাম পরিবারে অন্তত কারোর না কারোর এই চাকরিটা হোক, এবং ছোট মার মধ্যে আমি প্রচন্ড ইচ্ছা এবং আগ্রহ দেখতাম এই চাকরিটা পাওয়ার জন্য। এই সময়টাতে কিন্তু আমি আমার পড়াশোনা থেকে অনেক দূরে, বলতে গেলে পড়াশোনার বাইরে। তো ছোট মার এই চাকরিটা পাওয়ার জন্য যে আগ্রহ, এই আগ্রহটা দেখে আমার নিজের মধ্যে একটা অনুশোচনা বা একটা অনুভূতি কাজ করত যে এই বয়সে এসেও ছোট মার একটা চাকরি পাওয়ার প্রবল ইচ্ছা। এক্সাক্ট এই টাইমটাতে ছোট মার বয়স 40+ হবে এবং উনি অনেক আগেই এসএসসি পাশ করে এসেছেন। এই 40 বছর বয়সে এসে ছোট মার এই চাকরির প্রতি আগ্রহ দেখে আমার মনে হতে লাগলো আমি কেন আমার পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছি। প্রতিটা মুহূর্তে একটা খোঁচা মারার মতো অনুভূতি হতো। যেমন আমি যখন কোচিং শুরু করেছিলাম তখন ভাইয়ারা এভাবে বোঝাতো যে তুমি যখন একটা মিনিটের জন্য ঘুমাচ্ছ কিংবা ফোন দেখছো, তখন তোমার জায়গায় অন্য একজন পড়ছে এবং তোমার থেকে এগিয়ে যাচ্ছে। যুগটা হচ্ছে প্রতিযোগিতার যুগ। তুমি 1 নম্বরে পিছিয়ে গেলে কিংবা 1 মিনিটের জন্য পিছিয়ে গেলে মানে তোমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেল, অনেক সম্ভাবনা নষ্ট হলো। তো তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে কোচিংটা কন্টিনিউ করতে হবে। পরিবারের সবার সাথে আলোচনা করে, সবার সাথে কথা বলে, সবাইকে বুঝিয়ে তারপরেই আমরা খুলনাতে শিফট হই। সত্যি কথা বলতে সারা জীবনের মতো শহরে থাকার আমার কোনোই ইচ্ছা নেই, আমাদের কোনোই ইচ্ছা নেই। কোনো একটা চাকরি হলেই আমরা গ্রামের দিকে চলে যাব, এবং আমি সবসময় ট্রাই করি এমন কোনো একটা চাকরি পাওয়ার জন্য যেটা আমি গ্রামে থেকে করতে পারি। খুলনাতে শিফট হওয়ার কিছুদিনের মধ্যেই হচ্ছে মায়ের স্কুলের নতুন করে আবার সার্কুলার আসে। তো সেখানে আমি, তোমাদের দাদা এবং ছোট মা তিনজনই অ্যাপ্লাই করি, এবং আরো অনেকেই অ্যাপ্লাই করেছিল। পরীক্ষা এবং ভাইবা শেষে কিছুদিনের মধ্যেই খবর আসে যে চাকরিটা আমার হয়েছে। আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ জীবনের প্রথম চাকরিটাই আমার ছিল ধর্মীয় বিষয়ক কোনো কিছু নিয়ে শিক্ষা দেওয়ার। ধর্মীয় জ্ঞান দান করার সুযোগ সবাই পায় না, তো আমি সেই সুযোগটা পেয়েছিলাম। সত্যি কথা বলতে ওই সময়টাতে আমি নিজেও অনেক কিছু শিখেছিলাম, কারণ একজনকে শেখাতে গেলে নিজেকে আগে থেকে ভালো মতো শিখতে হয়। তাই ওই সময়টাতে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আর এই সময়টাতে আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। আমি সকালবেলায় খুলনাতে কোচিং করতাম, বিকালে গিয়ে স্কুল করতাম। শুধু যে আমার কষ্ট হয়েছে তাই না, তোমাদের দাদাকেও আমার সাথেই অনেক বেশি কষ্ট করতে হয়েছে, কারণ সে আমাকে প্রত্যেকদিন নিয়ে যেত, আবার স্কুল শেষে প্রত্যেকদিন খুলনাতে নিয়ে আসতো। এখন তোমরা অনেকে আমার কাছে প্রশ্ন করতে পারো, দিদি তোমার তো একটা চাকরি হয়েছিল, তারপরেও কেন তুমি খুলনাতে থেকে কোচিং কন্টিনিউ করছিলে? এর পেছনে অনেক গল্প আছে যেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, বলতে চাইও না, কিন্তু এতটুকু আমি কনফার্ম ছিলাম যে এই চাকরিটা আমি করব না, কিংবা এই চাকরিটা আমাকে কিছুদিন পরে ছেড়ে দিতে হবে। তাই যত কষ্টই হোক না কেন আমি আমার কোচিংটা চালিয়ে যাচ্ছিলাম।
কিন্তু কোচিং করার সাথে সাথে আমার যতটুকু পড়াশোনা করা দরকার, যতটুকু এফোর্ট দেওয়া দরকার, আমি তার কিছুই দিতে পারছিলাম না। কারণ আমি কোচিং শেষে বাসায় ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিতাম এবং স্কুল শেষে আমাকে আবার বাসায় ফিরতে ফিরতে রাত 9টা-10টা বাজতো। আর ওই সময়টাতে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতাম, একদমই পড়াশোনা হতো না। এরপরে হঠাৎ করেই সিদ্ধান্ত আসলো যে আমার এখন রিজাইন করা উচিত। প্রায় 1 বছর মতো আমি চাকরিটা কন্টিনিউ করেছিলাম এবং এরপরে আমি রিজাইন দিয়েছিলাম। আমি রিজাইন দেওয়ার পরে আবার সার্কুলার আসে এবং ছোট মা পরীক্ষা দেয়, ওইবার ছোট মারই চাকরিটা হয়। সত্যি কথা বলতে আমি আমার পরিবারের কথা ভেবেই রিজাইন দিয়েছিলাম, কারণ আমি প্রথম থেকেই দেখতাম যে ছোট মারই চাকরিটা পাওয়ার অনেক ইচ্ছা, তাই আমি চাকরিটা ছেড়েছিলাম। আমার পরিবারের উপর ভগবানের অশেষ কৃপা এবং আশীর্বাদ আছে যে আমি চাকরিটা ছাড়ার পরে ছোট মারই চাকরিটা হয়েছিল। সত্যি কথা বলতে আমি শুধুমাত্র একটা বাহন ছিলাম, যে বাহনটা ছোট মা অব্দি চাকরিটা বয়ে নিয়ে এসেছিল। তো কেন আমি চাকরি ছেড়েছি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খুলনাতেই আছি আর জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি ছোটখাটো একটা চাকরি করছি। আমি ডক্টর স্ল্যাব অ্যান্ড ইমেজিং এ ছোট্ট একটা পোস্টে আছি। জানি এটা জানার পরে তোমরা অনেকেই বলবে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এত কম বেতনে এত ছোট একটা পোস্টে কেন চাকরি করছি। ভাই, কিছু না করার থেকে কিছু করা ভালো। আর এমনও না যে আমি ভবিষ্যতে ভালো কিছু করব না, ভালো কিছু করতে গেলে অবশ্যই খারাপ কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, ছোট থেকেই শুরু করতে হয়, একবারে তো আর কলা গাছ হওয়া যায় না। আর তোমাদের দাদা সে আসলে কোনোদিনই চাকরি বাকরি পছন্দ করে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করে। তার পছন্দের কাজ, ভালোবাসার কাজ বলতে তার গান বাজনাকেই বোঝায়। সে প্যাড্রাম প্লে করে এবং এটা নিয়েই ভবিষ্যতে ভালো কিছু করার ইচ্ছা আছে। তোমাদের আরো একটা কমন প্রশ্ন, দিদি তোমাদের বাসা কোথায়, তোমরা কোথায় থাকো? আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাটের চিতলমারিতে আর আমরা খুলনাতে বয়রাতে থাকি। তোমাদের আরো একটা প্রশ্ন, দিদি পূজা তোমার কি হয়? পূজা হচ্ছে আমার একমাত্র ননদ, তোমাদের দাদার একমাত্র ছোট বোন। তো আজকে তোমাদের অনেক প্রশ্নেরই উত্তর দিলাম। তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দিব এবং তোমরা সবকিছুই জানতে পারবে। এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা কত আগের ভিডিও। এখন তো সবার ধান ঘরে উঠেছে আর এই ভিডিও শুটটা আমি তখন করেছিলাম যখন আমাদের বাড়িতে ধান এসেছিল এবং ধানের মলন একদিকে চলছিল, অন্যদিকে আমরা ধান সেদ্ধ করে উঠানে রোদ্রে দিচ্ছিলাম। আমরা বাড়িতে সবাই একসাথে কাজ করি, যখন কাজ থাকে না তখন কেউ কাজ করি না, আর যখন কাজ থাকে তখন সবাই একসাথে মিলেমিশে কাজ করি। আসলে কাজ যতই কঠিন হোক না কেন সবাই মিলে হাতে হাতে করলে সেই কঠিন কাজও সহজ হয়ে যায়। আমাদের বাড়িও ঠিক একই রকম। প্রতিটা মলন শেষে এভাবে মেপে মেপে ধান এক জায়গা থেকে অন্য জায়গায় আনা হয়, এভাবেই ধানের হিসাব রাখা হয়। আমাদের এবছর অনেক ভালো ধান হয়েছে। দেখো এখন কাজবাজ শেষে সবাই বসেছে একটু পান খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের জামাইবাবু, ওনার একটা পানের দোকান আছে, আসার সময় পান নিয়ে এসেছে আর আজকে আমি একটা পানও খেয়েছিলাম। ধানের সময় আমরা যেহেতু বাড়িতে বেশ কয়েকদিন থাকবো তাই জন্য কিন্তু আমরা গুড্ডুকেও সাথে করে নিয়ে এসেছিলাম। বাড়িতে আমাদের মিনি আছে, গুড্ডুর এসেই মিনির সাথে অনেক বেশি ভাব হয়ে গিয়েছে। আমরা তো ভেবেছিলাম হয়তো দুজনে মারামারি করবে, কারণ মিনি তো একাই আমাদের বাড়িতে রাজত্ব করে। গুড্ডুকে দেখে ও হয়তো ভাববে আমার ভাগে কে আবার ভাগ বসাতে আসলো, কিন্তু একদমই তা না। মিনি আর গুড্ডুর তো ভাব হয়েছিল, কিন্তু পাশের বাড়ির বিড়াল এসে গুড্ডুর নাকে একটা আঁচড় দিয়েছে, কারণ ও গুড্ডুকে একদমই মেনে নিতে চায়নি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।